বন্ধুরা, গল্পের শুরুতেই দেখানো হয়েছে একটি মৃতদেহ নির্জন এলাকার একটি নদীর পিছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল এটি। 1830 সাল। পরবর্তী দৃশ্যে আমরা সিনেমার প্রধান চরিত্র অগাস্টাস ও ল্যান্ডর নদীর তীরে হাত ধুচ্ছিলেন। ল্যান্ডর একজন অবসরপ্রাপ্ত পুলিশ, যিনি অবসর গ্রহণের পরও নদীর ধারে নির্মিত একটি ছোট্ট বাড়িতে থাকেন। তারপর একটি সামরিক একাডেমির কিছু লোক ল্যান্ডনের সাথে দেখা করতে আসে। আসলে মৃতদেহ সিনেমার শুরুতে দেখানো সেই একাডেমির একজন ছাত্রীর ছিল, এবং তারা চেয়েছিল যে ল্যান্ডর মামলাটি তদন্ত করুক। ল্যান্ডর পুলিশ বাহিনীতে থাকাকালীন অনেক জটিল মামলা সমাধান করেছিলেন, যা তাকে শহরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রচুর সম্মান অর্জন করেছিল। এই কারণে একাডেমির ক্যাপ্টেন ব্যক্তিগতভাবে তাকে নিতে আর বাড়িতে এসেছিলেন। একাডেমির অফিসে পৌঁছানোর পর ক্যাপ্টেন ল্যান্ডরের প্রশংসা করেন, বলেন যে গভর্নর নিজেই মামলাটির সমাধানের জন্য ল্যান্ডরকে আনার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ল্যান্ডর একজন অত্যন্ত সফল পুলিশ ছিলেন, গত কয়েক বছরে ব্যক্তিগত জীবনে তিনি এক পাহাড়ের মতো দুঃখের মুখোমুখি হয়েছিলেন। তার স্ত্রী মারা গিয়েছিলেন 3 বছর আগে, এবং তার মেয়ে কারোর সাথে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। এর ফলে 3 বছর আগে তিনি খুব একাকী বোধ করতে শুরু করেছিলেন। একাকিত্বের কারণে ল্যান্ডর মদ্যপান শুরু করেছিলেন এবং অ্যালকোহলের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। কর্নেল ইতিমধ্যেই ল্যান্ডরের ব্যক্তিগত জীবনের সমস্যাগুলি সম্পর্কে জানতেন, তাই এই কঠিন পরিস্থিতিতে তাকে এত বড় দায়িত্ব দিতে তিনি অস্বস্তি বোধ করেছিলেন। যাই হোক, তার ব্যক্তিগত সমস্যাগুলি একপাশে রেখে ল্যান্ডর কর্নেলকে তাকে সেখানে ডাকার কারণ জিজ্ঞাসা করেন। কর্নেল তাকে বলেন যে ফ্রাই নামে একাডেমির একজন ছাত্র গতরাতে আত্মহত্যা করেছিল, কিন্তু কর্নেল ও ক্যাপ্টেনকে এটা বিরক্ত করছিল না। আসল সমস্যা ছিল যে যখন ফ্রাইয়ের মৃতদেহকে হাসপাতালে আনা হয়েছিল, তখন কেউ একজন তার বুক থেকে হৃৎপিণ্ড সরিয়ে নিয়েছিল। এরপর কর্নেল ল্যান্ডরকে সেই হাসপাতালে নিয়ে যান যেখানে ফ্রাইয়ের মৃতদেহ রাখা হয়েছে। ডাক্তার মার্কুইস, যিনি মৃতদেহ পরীক্ষা করছেন, ল্যান্ডরকে ব্যাখ্যা করেন যে কিভাবে একজন অজ্ঞাত অপরাধী ছুরি দিয়ে বুক কেটে পরিষ্কারভাবে হৃৎপিণ্ড সরিয়ে ফেলেছিল। একজন ব্যক্তির বুক থেকে হৃৎপিণ্ড অপসারণ করা কোনো সহজ কাজ নয়। ল্যান্ডর ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে একজন সাধারণ মানুষ কি এটা করতে পারে, নাকি এর জন্য একজন সার্জনের প্রয়োজন হয়। ডাক্তার উত্তর দেন যে যদি কারো মানবদেহ সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে তারা হৃৎপিণ্ড সরিয়ে ফেলতে পারে, তাই সার্জন হওয়ার প্রয়োজন নেই। এরপর ল্যান্ডর প্রথমে সেই স্থানে যান যেখানে ফ্রাই আত্মহত্যা করেছিলেন। সেখানে ক্যাপ্টেনের সাথে সেই সৈনিক যিনি প্রথমে ফ্রাইয়ের মৃতদেহ আবিষ্কার করেন। ল্যান্ডর সৈনিককে জিজ্ঞাসা করলেন। সে বলে যে গতরাতে এলাকায় টহল দেওয়ার সময় সে কারো চিৎকার শুনতে পেল। যখন সে শব্দটি অনুসরণ করলো, তখন সে ফ্রাইয়ের মৃতদেহ একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেল। সৈনিক আরও বলল যে গতরাতে ফ্রাইকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু তার পা এখনো মাটিতে স্পর্শ করেছিল। এটা শুনে ল্যান্ডর তাকে জিজ্ঞাসা করে যে সে কাছাকাছি অন্য কাউকে দেখেছে কিনা। সৈনিক উত্তর দেয়, না। ল্যান্ডর তারপর হেসে তাকে বলে সে চলে যেতে পারে। এরপরে ল্যান্ডর এবং ক্যাপ্টেন হাসপাতালে ফিরে যান। ল্যান্ডর নিজেকে ল্যান্ডর নিজে মৃতদেহ পরীক্ষা করে দেখেন ফ্রাইয়ের মাথার পিছনে একটি গভীর ক্ষত। সে ফ্রাইয়ের হাতেও আঘাতের চিহ্ন দেখতে পায়, যা সম্ভবত ফাঁসির সময় নিজেকে মুক্ত করার চেষ্টা করার সময় হয়েছিল। এ থেকে ধরে নেওয়া যায় যে ফ্রাই আত্মহত্যা করেনি, বরং কেউ তাকে জোর করে গাছে ঝুলে রেখেছিল। এদিকে ডাক্তার আসেন। যখন ল্যান্ডর এবং ডাক্তার ফ্রাইয়ের মাথার আঘাতের দিকে তাকান, তখন ডাক্তার বিস্মিত হন যে
তিনি আগে কখনো এমন গুরুতর ক্ষত লক্ষ্য করেননি। তারপর ল্যান্ডর এবং ডাক্তার ফ্রাইয়ের মুঠো মুঠো খুলে দেখেন এবং ভিতরে কিছু চিঠি লেখা একটি কাগজের টুকরো দেখতে পান। ডাক্তার হতবাক হন যে এত গুরুত্বপূর্ণ তথ্য তার নজর এড়িয়ে গেছে। ল্যান্ডোর যে কাগজটি পেয়েছেন তা একটি বড় সূত্র হতে পারে। তিনি চিঠি নেন এবং চলে যাওয়ার প্রস্তুতি নেন, কিন্তু ক্যাপ্টেন তাকে থামায়। ক্যাপ্টেন ল্যান্ডোরকে গোপনে মামলাটি তদন্ত করতে বলেন। তিনি চান না যে ফ্রাইয়ের হত্যার কারণে একাডেমির সুনাম নষ্ট হোক। তিনি ল্যান্ডোরকে কঠোরভাবে সতর্ক করেন, মামলার সমাধান না হওয়া পর্যন্ত কোনো মদ পান করতে এবং অন্য কোনো কাজ না করতে। ল্যান্ডোর ইতিমধ্যেই শহরে মাতাল হিসেবে কুখ্যাত হয়ে উঠেছিল। ল্যান্ডোর ইতিমধ্যেই শহরে ক্যাপ্টেনের সমস্ত শর্ত মেনে নেওয়ার পর ল্যান্ডোর তার তদন্ত শুরু করে এবং সে সেই জায়গায় ফিরে যায় যেখানে ফ্রাইয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং সূত্র খুঁজতে শুরু করে। তদন্তের সময় একাডেমির একজন ছাত্র এসে হাজির হয়। ক্যাডেটের নাম এডগার। এডগার ল্যান্ডোরকে বলে যে সে ও তার নিজস্ব উপায়ে ফ্রাইয়ের ঘটনা তদন্ত করার চেষ্টা করছে এবং সে বিশ্বাস করে যে ফ্রাইয়ের হত্যাকারী একজন কবি। এই বলে সে চলে যায়। পরে ল্যান্ডোর সেই কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করে যে হৃৎপিণ্ড চুরির সময় হাসপাতালে ফ্রাইয়ের মৃতদেহ পাহারা দিচ্ছিল। কনস্টেবল ল্যান্ডোরকে বলে যে সে রাত 12:30 পর্যন্ত কর্তব্যরত ছিল। সেই সময় একজন অফিসার এসে তাকে ছেড়ে দেন। যাই হোক, অন্ধকার হয় কনস্টেবল অফিসারের মুখ দেখতে পায়নি। ল্যান্ডোর এটা শুনে অবাক হয়। কনস্টেবলটি আরও কিছু কথা উল্লেখ করেছে। অদ্ভুত, সে লক্ষ্য করে যে অফিসার এর কাঁধে র্যাঙ্ক ব্যাজ ছিল না, যা সাধারণত যে কোনো অফিসারের জন্য লজ্জার বিষয়। এটি ল্যান্ডরের আরও বেশি বিভ্রান্ত করে তোলে। তাই সে তার মন শান্ত করার জন্য একটি বারে যায়। ল্যান্ডোর বারটেন্ডার প্যাটিকে খুব ভালো করে চিনত। আজ প্যাটি একটু মন খারাপ ছিল। যখন ল্যান্ডোর তার উদ্বেগের কারণ জিজ্ঞাসা করে, প্যাটি তাকে বলে যে সে ফ্রাইকে খুব ভালো করে চিনত এবং তার মৃত্যুতে সে খুব দুঃখিত। সে যোগ করে যে একাডেমির মাত্র কয়েকজন বিশেষ ব্যক্তি ফ্রাইয়ের মৃত্যুর কথা জানত। ল্যান্ডোর অবাক হয়ে প্যাটিকে জিজ্ঞাসা করে সে ঘটনাটি কিভাবে জানলো। প্যাটি বারে বসে থাকা একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করে। ল্যান্ডোর দেখে যে এটি আর কেউ নয়, এডগার, সেই ব্যক্তি যিনি তাকে বলেছিলেন যে ফ্রাইয়ের খুনি একজন কবি। ল্যান্ডোর এডগারকে জিজ্ঞেস করে কেন সে এটা বলেছিল। এডগার তার কাব্যিক ভঙ্গিতে বলেন যে শুধুমাত্র একজন কবি কারো হৃদয় ছুরি কারো হৃদয় চুরি করার মতো অপরাধ করার কথা ভাবতে পারেন। তিনি আরও বলেন যে তিনি নিজে একজন কবি, তাই তিনি জানেন একজন কবি কিভাবে চিন্তা করেন। ল্যান্ডন বুঝতে পারেন যে এডগার মদ্যপানের প্রভাবে কথা বলছেন। ল্যান্ডর যখন চলে যাচ্ছেন, এডগার থেমে তাকে একটি গোপন কথা বলেন। কিছুক্ষণ আগে ফ্রাই তার রুমমেটের সাথে ঝগড়া করে, কিন্তু কেউ জানে না যে ঝগড়াটি কি নিয়ে। পরের দিন ল্যান্ডর এবং ক্যাপ্টেন দুজন সৈন্যকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন। তাদের মধ্যে একজন ছিল ফ্রাইয়ের রুমমেট। ল্যান্ডর তাকে তার এবং ফ্রাইয়ের মধ্যে ঝগড়া সম্পর্কে জিজ্ঞাসা করে। রুমমেট উত্তর দেয় যে তাদের মধ্যে কখনো কোনো গুরুতর ঝগড়া হয়নি। সে বলে যে ফ্রাই খারাপ সঙ্গ পেয়েছিল এবং সে কেবল তাকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। এই নিয়ে তাদের মধ্যে একটা ছোট্ট ঝগড়া হয়েছিল। তবে ফ্রাইয়ের রুমমেট জানতো না ওই খারাপ বন্ধুরা কারা। ফ্রাই কখনোই তার সাথে তাদের নাম শেয়ার করেনি। ল্যান্ডর তার বক্তব্য নেন এবং তাকে তার ঘরে ফিরে যেতে দেয়। এরপরে তারা স্টোটাল্ট নামে আরেক সৈনিককে জিজ্ঞাসাবাদ করা হয়, যে তার মৃত্যুর আগে ফ্রাইয়ের সাথে দেখা করার শেষ ব্যক্তি ছিল। যখন ল্যান্ডর তাকে ফ্রাই সম্পর্কে জিজ্ঞাসা করে,
তখন স্টুডার্ট বলে যে ফ্রাই সেই রাতে তাড়াহুড়োই ছিল এবং অফিসারদের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল। ফ্রাই তাকে জানায়নি যে সে কোথায় যাচ্ছে। সে শুধুমাত্র বলেছিল যে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। স্টুডার্ট যখন এই কথা বলেছিলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল, যা ল্যান্ডনের তার উপর সন্দেহজনক হয়ে উঠেছিল। সেই সময়ে স্টুডার্ট ভালো লাগছিল না, তাই ল্যান্ডর তাকে চলে যাওয়ার অনুমতি দেয়। ঠিক তখনই একজন অফিসার ক্যাপ্টেনের জন্য একটি বার্তা নিয়ে আসে। এতে বলা হয়েছে যে আগের রাতে কেউ একটি গরু এবং ছাগলের হৃৎপিণ্ড বের করে নিয়েছে। এই খবরটি পড়ার পর ক্যাপ্টেন রেগে যান এবং আরও কোনো হত্যাকাণ্ড রোধ করার জন্য তিনি একাডেমি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। যাই হোক, ল্যান্ডর এবং এডগার নিয়ম উপেক্ষা করে একাডেমির বাইরে দেখা করেন। ল্যান্ডর ধরে নিয়েছিলেন যে এডগার নিশ্চয়ই ভাজা ভালোভাবেই জানতেন, কিন্তু এডগার বলেন যে তিনি কখনো ফ্রায়ের সাথে দেখা করেননি। এরপর ল্যান্ডর মামলাটি সমাধানের জন্য একসাথে কাজ করার প্রস্তাব দেন। এডগার তাৎক্ষণিক সম্মত হন। এরপর ল্যান্ডর তাকে ফ্রায়ের হাতে পাওয়া চিঠিটা দেন এবং তাকে অসম্পূর্ণ লেখা শব্দগুলি বোঝার এবং সম্পূর্ণ করার চেষ্টা করতে বলেন। তারপর চলে যান। সেই রাতে এডগার ল্যান্ডনের বাড়িতে যান এবং তাকে বলেন তিনি চিঠির কিছু অংশ ডিকোড করেছেন। চিঠি অনুসারে খুনি নিজেই এটি লিখেছেন এবং ফ্রাইকে এমন জায়গায় আমন্ত্রণ জানিয়েছিলেন যেখানে তাকে গুরুত্বপূর্ণ কাজের ভান করে হত্যা করা হবে। এর স্পষ্ট অর্থ ছিল ফ্রাই খুনিকে ভালো করে চিনত। সেই কারণে সে কোনো দ্বিধা ছাড়াই দেখা করতে রাজি হয়েছিল। ল্যান্ডর এডগারের পর্যবেক্ষণে খুবই মুগ্ধ, কিন্তু চিঠিতে এখনো কিছু অসম্পূর্ণ অংশ রয়ে গেছে। তাই ল্যান্ডর এবং এডগার একসাথে কাজ করেছিলেন সেগুলো ডিকোড করার জন্য। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা একই সিদ্ধান্তে উপনীত হন যে যে ব্যক্তি চিঠিটি পাঠিয়েছিলেন তিনি সম্ভবত একজন মহিলা। তারা বিশ্বাস করেন যে একটি ছোট ছেলে শুধুমাত্র একজন মহিলার জন্য এত দেরিতে একাডেমি ছেড়ে যাবে। এডগার ল্যান্ডরকে বলেন যে খুনি যদি একজন মহিলা হয় তাহলে সে হয়তো তাকে আগে দেখে থাকতে পারে। এডগার তারপর তার জীবনের একটি গোপন কথা শেয়ার করেন। তিনি বলেন যে তার মা 20 বছর আগে মারা গেছেন, কিন্তু তার আত্মা এখনো তার সাথে কথা বলে। তিনি প্রতি রাতে তাকে কবিতা আবৃত্তি করেন, যা এডগার তার ডায়েরিতে লেখেন। একদিন সকালে সে একটি দুঃখী মেয়েকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন যে একটি অপরাধ করেছে। সেই সকালেই এডগার তার জানালার বাইরে একটি মেয়েকে দেখতে পেল, যে কবিতায় বর্ণিত মেয়েটির মতো দেখতে। সে কারণে এডগার ভেবেছিলেন যে মেয়েটি খুনি হতে পারে। সে বলে যে সে শুধুমাত্র একবার মেয়েটিকে দেখেছিল। যাই হোক, সবকিছু ল্যান্ডারের কাছে অবিশ্বাস্য মনে হয় এবং সে ভাবতে শুরু করে যে এডগার পাগল। পরে সেই রাতে যখন ল্যান্ডার বারটেন্ডার পার্টির কোলে থাকে তখন সে তাকে এডগার সম্পর্কে জিজ্ঞাসা করে। প্যাটি তাকে বলে যে এডগার একজন ভালো ছেলে এবং এই পৃথিবীতে তার কেউ নেই। সেই কারণে সে তার মায়ের উপস্থিতি এবং সবকিছু অনুভব করে, কেবল অনুভব করার জন্য, যেন সে এখনো তার সাথে আছে। এই কথা শুনে ল্যান্ডর এডগারের জন্য খুব দুঃখিত হয়, কারণ সে বুঝতে পারে পৃথিবীতে একা থাকা কেমন। পরের দিন যখন ল্যান্ডর হাসপাতালে কিছু একটা তদন্ত করছেন, তখন তার মাথার একটা চিন্তা আসে, কেন কেউ অন্য কারো হৃদয় ধরে রাখতে চাইবে। গভীরভাবে চিন্তা করার পর ল্যান্ডর বিশ্বাস করতে শুরু করে যে এই হত্যাকাণ্ড কালো জাদুর সাথে যুক্ত হতে পারে। সে এডগারকে একটি চিঠি লেখে, একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে দেখা করতে বলে। দৈবক্রমে ল্যান্ডার ঘরে কালো জাদু এবং একটি রাক্ষসী প্রতীকের প্রমাণ খুঁজে পায়।
এডগার যখন সেখানে পৌঁছায়, ল্যান্ডার জানতে পারে যে হত্যাকারী মানুষ এবং পশুদের হৃদয় তুলে নিচ্ছে কালো জাদুর আচার অনুষ্ঠানের জন্য। এটা জানার পর ল্যান্ডার এবং এডগার তাৎক্ষণিকভাবে তাদের এক বন্ধুর কাছে যায়, যে কালো জাদু সম্পর্কে অনেক কিছু জানে। ল্যান্ডারের বন্ধু তাকে বইয়ের তাক থেকে একটি বই বের করতে বলে। বইটি একজন বিখ্যাত ডাইনি শিকারীর লেখা। বইটিতে লেখা ছিল, শয়তানকে খুশি করার জন্য একটি আচার হলো ফাঁসি দেওয়া ব্যক্তির হৃদয় শয়তানকে উৎসর্গ করা। এর সাথে বন্ধুটি ল্যান্ডরকে বলে, অনেক বছর আগে হেনরি ক্লার নামে একজন বিখ্যাত ডাইনি শিকারী ছিলেন, যিনি প্রায় 700 ডাইনিকে হত্যা করেছিলেন। তিনি আরেকটি বই লিখেছিলেন, যেখানে তিনি অমর হওয়ার একটি আচারের বর্ণনা দিয়েছিলেন। যাই হোক বন্ধুরা, কেউ জানে না সেই বইটি এখন কোথায়। এরপরে ল্যান্ডোর অ্যাডারকে তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই। এডগার সম্পর্কে এই সত্য শুনে ল্যান্ডর অবাক হয়ে যান। একবার ল্যান্ডর এডগারকে ফ্রাই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু এডগার স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি ফ্রাইকে চেনেন না। এখন ল্যান্ডর সোজা এডগারের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে যান। তার মনে ঘুরপাক খাচ্ছে, সে তাকে তিরস্কার করে, রাগের সাথে, এবং সত্য বের করার চেষ্টা করে তার সম্পর্কে। তার আত্মপক্ষ সমর্থনে এডগার বলেন যে যখন থেকে তিনি একাডেমিতে যোগদান করেছেন, তখন থেকে তিনি ডজন ডজন ছেলের সাথে মারামারি করেছেন, কারণ অনেক লোক তার মুখের জন্য অথবা ব্যক্তিত্বের জন্য তাকে উপহাস করেছে, কিন্তু তিনি কখনো প্রতিশোধের অনুভূতি তার হৃদয়ে জন্মাতে দেননি। এডগারের কথা শুনে ল্যান্ডারও সন্তুষ্ট বোধ করেন এবং বিশ্বাস করেন যে এডগার নির্দোষ। সেদিন পরে ডাক্তার মার্কিউই বেলিঞ্জারের মৃত্যুতে শোক প্রকাশের জন্য তার বাড়িতে একটি নৈশভোজের আয়োজন করেন। তিনি ল্যান্ডার এবং এডগার উভয়কেই আমন্ত্রণ জানান। সবাই রাতের খাবার খাচ্ছিলেন যখন হঠাৎ আর্টেমিস তার আচরণ ভুলে যান এবং ল্যান্ডারের সাথে অভদ্রভাবে কথা বলতে শুরু করেন। আসলে তিনি সন্দেহ করেন যে ল্যান্ডার গোপনে তার ঘর তল্লাশি করছিল। এই কারণে তিনি ল্যান্ডারকে অপমান করতে থাকেন। এই আচরণ দেখে আর্টেমিসের মা তার উপর রেগে যান এবং রাতের খাবারের টেবিল ছেড়ে চলে যান। তার ঠিক পরে লিয়াও উঠে পড়েন এবং চলে যান। যাই হোক, ডাক্তার ল্যান্ডারের কাছে তার পরিবারের অভদ্র আচরণের জন্য ক্ষমা চান এবং মেজাজ হালকা করার জন্য একটি পানীয় তৈরি করার প্রস্তাব দেন। ডাক্তার যখন পানীয় তৈরি করছিলেন, তখন ল্যান্ডর তার তাকের উপর একটি জাদুর বই দেখতে পান। এটি দেখে ল্যান্ডর ডাক্তারকে সন্দেহ করতে শুরু করেন। তিনি ডাক্তারকে তদন্ত করার সিদ্ধান্ত নেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে তার মেয়ে অসুস্থ কিনা। ডাক্তার তাকে বলেন যে তার মেয়ে লিয়ার একটি বিপজ্জনক রোগ আছে, যার ফলে সে ক্রমাগত ভয়ের মধ্যে বাস করে। এই অসুস্থতার কারণ সে এখনো বিয়ে করেনি। তারা কথা বলার সময় আর্টেমিস তাদের লিয়ার পিয়ানো পরিবেশনা শুনতে ডাকতে আসে, কিন্তু ল্যান্ডর বলে যে সে কিছু তাজা বাতাস পেতে চায় এবং এই মুহূর্তটি ব্যবহার করে লুকিয়ে চলে যায়। স্টুডার্ট নামে আরেকজন সৈনিক একাডেমি থেকে নিখোঁজ। স্টুডার্ট হলো সেই ছেলে যে শেষবার ফ্রাইকে দেখেছিল এবং ভয় পেয়ে ল্যান্ডরকে একটি বিবৃতি দিয়েছিল। এই কথা শোনার পর ল্যান্ডর তৎক্ষণাৎ স্টুডার্টের ঘর তল্লাশি করতে তাদের সাথে যায়। ঘর তল্লাশি করার পর ল্যান্ডর সকলকে বলে যে স্টুডার্টকে